প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনলাইন ভিডিও ক্লাসের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখো, এর আগে আমি দুটো ক্লাসে আলোচনা করেছি বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান সমূহের কয়েকটি নিয়ে। তার মধ্যে আমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী আমি আলোচনা করেছি এর আগে যোগাযোগ, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, গবেষণা এগুলো নিয়ে। আজ আমি আলোচনা করব অফিস নিয়ে। তো প্রথমে অফিস নিয়ে আলোচনা করি, এরপরে দেখি আমরা আরও কয়েকটা নিয়ে আলোচনা করতে পারি কিনা। তো অফিস কাকে বলে আমরা প্রথমে জানব। অফিস কাকে বলে? অফিস বা অফিসের আরেক নাম বলা হয়ে থাকে কর্মক্ষেত্র। আরেকটা নামে আমরা বলে থাকি কর্মক্ষেত্র, অর্থাৎ যেখানে মানুষ একটা নির্দিষ্ট টাইম ধরে যে সুনির্দিষ্ট কিছু কার্য সম্পাদন করে, সেটাকে সাধারণভাবে আমরা বলে থাকি অফিস। যেমন আমাদের দেশের নিয়ম অনুসারে আমরা কি করি, হয়তো কারো অফিস থাকে 8টা থেকে 4টা পর্যন্ত, অথবা থাকে 9টা থেকে 5টা পর্যন্ত, বা স্কুল কলেজগুলো হয়ে থাকে 10টা থেকে 4টা পর্যন্ত। তো যে যেখানে একটা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য যদি কেউ প্রতিনিয়ত সেখানে যায়, তাহলে সেই স্থানটাকেই বলা হয় অফিস বা কার্যক্ষেত্র বা কর্মক্ষেত্র। তো দেখে আমরা বই অনুসারে একটা সংজ্ঞা জানি যে চাকরিরত ব্যক্তিকে নিয়মিত কাজ করার দায়িত্ব নিয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রতিদিন যে স্থানে গিয়ে কাজ করতে হয়, সেই স্থানটাকেই বলা হচ্ছে কর্মক্ষেত্র বা অফিস। তো এই অফিস আগে একভাবে চলতো, অর্থাৎ প্রচলিত পদ্ধতি, অর্থাৎ পুরনো পদ্ধতিটা ছিল কেমন, তখন অফিসে অনেক কাগজপত্র থাকতো এবং অফিসের কাজ অনুযায়ী অনেক লোক সেখানে কর্মরত থাকতো। কিন্তু বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে অফিসকে নতুন করে সাজানো হয়েছে, যেটাকে বলা হয় অফিস অটোমেশন। অর্থাৎ অফিসকে যখন ডিজিটাল পদ্ধতিতে আনা হয়েছে, তখন ওই অফিসটাকে আমরা কি বলছি? অফিস অটোমেশন। তাহলে অফিস অটোমেশন কাকে বলছে? অফিসের যাবতীয় কর্মকাণ্ড, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের জন্য দক্ষতার সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরিচালনা করা প্রক্রিয়াকে অফিস অটোমেশন বলে। তাহলে অফিসের যাবতীয় কর্মকাণ্ড, অর্থাৎ একটা অফিসে তো এক ধরনের কাজ হয় না, বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে। তো সেই যাবতীয় কর্মকাণ্ড, সেই কাজের জন্য যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, সেই সকল সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তগুলোকে বাস্তবায়নের জন্য দক্ষতার সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরিচালনা করার প্রক্রিয়াকেই বলা হচ্ছে অফিস অটোমেশন। তো প্রথমে যখন অফিস অটোমেশন করা হলো, তখন সালটা ছিল 1970 সাল। তো 1970 সালের দিকে প্রথম অফিসকে অটোমেশন করা হয়। এই অটোমেশনে ব্যবহৃত হয়েছিল শুধুমাত্র টাইপিং মেশিন আর ফটোস্ট্যাট মেশিন, এই দুটো নিয়েই অফিসকে অটোমেশন করা হয়েছিল। কিন্তু বর্তমানে অফিসে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির যে মাধ্যমগুলো, সেগুলোর অনেকগুলো ব্যবহার করা হচ্ছে। যেমন কম্পিউটার, টেলিযোগাযোগ, ইমেইল, বায়োমেট্রিক্স পদ্ধতি, স্ক্যানার, তারপরে তোমার OMR ইত্যাদি ইত্যাদি অনেক ডিভাইস ব্যবহৃত হচ্ছে তোমার অফিস অটোমেশনে। অর্থাৎ অফিসকে ডিজিটালাইজড করতে, অর্থাৎ অফিস অটোমেশন করতে ব্যবহৃত হচ্ছে অনেক যন্ত্রপাতি। তো আগে দেখো, প্রাচীন পদ্ধতিতে যখন অফিস পরিচালিত হতো, তখন অফিসে কাজ করতে অনেক লোকের প্রয়োজন হতো
এবং হিসাব নিকাশ থেকে শুরু করে যাবতীয় একটা অফিসের যাবতীয় কাজ, লেখালেখি সংক্রান্ত যাবতীয় কাজ সবই করতো ম্যানুয়াল পদ্ধতিতে, অর্থাৎ মানুষই। এখন এই ম্যানুয়াল পদ্ধতিটাকে কমায়ে সেই কাজগুলো কি করা হচ্ছে, কম্পিউটারের মাধ্যমে করা হচ্ছে। তো কম্পিউটারের মাধ্যমে যে কাজ করা হয় সেখানে সুবিধা অনেক অনেক বেশি। তো অফিসকে অটোমেশন করার ফলে কি কি সুবিধা আমরা পেয়ে থাকি সেটা এখন জানব। তাই আমরা এখন জানব অফিস অটোমেশনের সুবিধা। দেখো সুবিধা কি কি আছে। কম্পিউটার ও বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রপাতি জড়িত থাকে যা অফিসের কাজে স্বচ্ছতা আনে এবং দ্রুত কাজ সম্পন্ন করা যায়। তাহলে অফিসে কম্পিউটার ও বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রপাতি কী হচ্ছে, থাকছে অফিসের কাজে। তো সেজন্য কি হচ্ছে, কাজের অনেক বেশি স্বচ্ছতা আসছে এবং সে কাজটা খুব দ্রুত গতিতে করা যাচ্ছে। অর্থাৎ আগে দেখো একটা হিসাবের কাজ দেখা যাচ্ছে, একটা সারা মাস শেষে কর্মচারীদের বেতন দিতে হবে। এই বেতনের হিসাবটা করতে যেয়ে দেখা যাচ্ছে অনেক অফিসে আছে যেখানে ওভারটাইম চলে, তারপরে তোমার হয়তো কেউ ছুটিতে আছে, ব্যক্তিগত যে প্রতিষ্ঠানগুলো সেখানে হয়তো তাকে সে মাসে বেতন দেওয়া হবে না, আবার কারো বা বেতন বেড়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। যদি ম্যানুয়ালি হিসাব করতে হতো তাহলে অনেক সময়ের প্রয়োজন হতো এবং সেখানে ভুলের সম্ভাবনাও অনেক বেশি থাকতো এবং কাজ করা ধীর গতিতে করতে হতো, অর্থাৎ মাথা ঠান্ডা রেখে ধীরে সুস্থে কাজ করতে হতো। তো এখন যেহেতু কম্পিউটার এবং অন্যান্য যন্ত্রপাতির সাহায্যে এই কাজগুলো করা হচ্ছে, তাই ভুলের সম্ভাবনা একেবারেই নেই বললে চলে। আর কাজ করা যাচ্ছে খুব দ্রুত গতিতে এবং সেখানে কাজ করতে খুব বেশি জনবলের প্রয়োজন হচ্ছে না, একজন দক্ষ ব্যক্তি হলেই যথেষ্ট। আমাদের দুইয়ে আছে অফিস এমনভাবে ডিজাইন করা হয় যেখানে মাল্টি ফাংশন ইনফরমেশন সিস্টেম চালানো যায়। অর্থাৎ অফিসটাকে এমনভাবে সাজানো গোছানো হবে যে সেখানে একটা পদ্ধতি না, অনেকগুলো মাল্টিমিডিয়া সিস্টেম, অর্থাৎ অনেকগুলো সিস্টেম সেখানে চালু থাকবে, যার ফলে কাজ খুব দ্রুত গতিতে করা যাবে। তিনে আমাদের আছে কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে ল্যানভুক্ত কম্পিউটারের মধ্যে অফিসকে নেটওয়ার্কভুক্ত করা। দেখা যাচ্ছে এই যে একটা বিল্ডিং, যে বিল্ডিংটা ধরো 4তলা বিল্ডিং আছে, এখন এই 4তলা বিল্ডিংয়ের 4টা তালাতেই একটা করে অফিস কক্ষ আছে এবং প্রত্যেক অফিস কক্ষে আছে কম্পিউটার। এখন এই কম্পিউটারে দেখা যাচ্ছে একতলায় যে কম্পিউটারটা ব্যবহৃত হচ্ছে ওই কম্পিউটারের তথ্য হয়তো 3তলায় যে কম্পিউটারটা আছে সেই কম্পিউটারের প্রয়োজন। তো এই ক্ষেত্রে কি করতে হয়, ল্যান করতে হয়। অর্থাৎ ল্যান হচ্ছে নেটওয়ার্কের একটা প্রকারভেদের একটা। তো এই একই বিল্ডিংয়ের মধ্যে যখন ল্যান করা হয়, ওই যখন নেটওয়ার্কিং করা হয় তখন সেটাকে বলা হয় ল্যান। তো ল্যান হচ্ছে কি, লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো যদি ল্যান করা থাকে তাহলে সহজে কী করা যায়, এক কম্পিউটারের তথ্য অন্য কম্পিউটারে আদান প্রদান করা যায়। তো ল্যানমুক্ত কম্পিউটারগুলোর মধ্যে কী করা যাচ্ছে, তথ্যের আদান প্রদান করা যাচ্ছে। অধিক দক্ষতা ও উন্নত সেবা নিশ্চিত করা যায় এবং সব ধরনের প্রতারণা থেকে মুক্ত হওয়া যায়। তাহলে অধিক দক্ষতা ও উন্নত সেবা নিশ্চিত করা যায়। যে সমস্ত উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো আছে আমাদের দেশে বা বিভিন্ন দেশে, সেই সমস্ত উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এখন সব কিছুই হচ্ছে কম্পিউটারাইজড, অর্থাৎ অফিসগুলো অটোমেশন করা। তো সেখানে দেখা যাচ্ছে যে সমস্ত পণ্যগুলো উৎপাদন করা হয় সেই সমস্ত পণ্যগুলোর মান নিয়ন্ত্রণ করা হয় কম্পিউটারের সাহায্যে। তারপরে পণ্যের গুণাগুণগুলো দেখা হয় কম্পিউটারের সাহায্যে। ফলে কী হচ্ছে, মানুষ উন্নত সেবা পাচ্ছে এবং কী হচ্ছে, তারপরে মানুষ প্রতারণার হাত থেকে রক্ষা পাচ্ছে। অর্থাৎ খারাপ জিনিসটাকে ভালো বলে আর চালায় দেওয়ার দিন নাই। কর্মীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা যায় এবং জবাবদিহিতা নিশ্চিত করা যায়। এই কর্মীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা যায়। আগে কী হতো, একজন কর্মী হয়তো হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, যোগাযোগ রক্ষা করা যেত না, অর্থাৎ তার বাড়ি যেয়ে জানাতো সম্ভব না, আবার সেও এসে জানাতে পারছে না।
ফলে যোগাযোগ সঠিকভাবে রক্ষা করা সম্ভব হতো না। কিন্তু বর্তমানে কি হচ্ছে, বর্তমানে যেহেতু প্রত্যেকের হাতে একটা করে কি আছে, মোবাইল আছে, এছাড়াও বাড়ি দেখো অনেকেরই কম্পিউটার আছে। তো ইমেইলের মাধ্যমে হোক বা মোবাইলের মাধ্যমে হোক, যে কোনোভাবে হোক তারা একজন আরেকজনের সংবাদ পেয়ে যাচ্ছে। অফিস সংশ্লিষ্ট যারা আছে সবাই খবর মুহূর্তের মধ্যে পেয়ে যাচ্ছে। এর জন্য কি হচ্ছে, যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে এবং জবাবদিহিতাও নিশ্চিত হচ্ছে। অর্থাৎ কী কারণে আসলো না, বা কোন অসুবিধা হচ্ছে, বা এক জায়গায় কাজে যেয়ে কোনো সমস্যা হলো কিনা, বা কাজটা সঠিকভাবে হচ্ছে কিনা, সব কিছু মোটামুটি মুহূর্তের মধ্যে জানা যাচ্ছে। এরপরে আছে অফিসে কাগজের ব্যবহার কমিয়ে স্বয়ংক্রিয় অনলাইন চালু করা যায়। তাহলে এখন কি কাগজের ব্যবহার অনেক কমে গেছে। আগে যখন অফিসগুলোতে কী ছিল, একটা স্টোর রুম থাকতো যেখানে কাগজ মানে ফাইলগুলো ঝাঁপ দিয়ে রাখা হতো। অনেক ফাইল দেখা যাচ্ছে, একটা কক্ষ হয়তো ভরে গেছে। তো এখন আর সেইটার প্রয়োজন হচ্ছে না। এখন কি হচ্ছে, মানুষ কম্পিউটারে কাজ করছে এবং সেটা বিভিন্ন মাধ্যমে রেখে দিচ্ছে। যেমন সিডি ড্রাইভ আছে, পেন ড্রাইভ আছে, তারপরে হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্ক ড্রাইভ, যেটা বিভিন্নভাবে মানুষ কী করছে, এটাকে সংরক্ষণ করে রেখে দিচ্ছে। তো যার জন্য তথ্যগুলো হারায় যাওয়া বা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। তাহলে আমরা এতক্ষণে জানলাম অফিস অটোমেশনের সুবিধা। তো এবার আমরা জানব অফিসকে অটোমেশন করার জন্য আসলে আমরা বলছি কি, যে কম্পিউটার প্রযুক্তি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে অফিসকে অটোমেশন করা হচ্ছে। তাহলে এই অটোমেশন করার জন্য আমাদের কম্পিউটারগুলোতে কি প্রোগ্রাম রাখতে হচ্ছে, কোন কাজের জন্য কোন ধরনের প্রোগ্রাম প্রয়োজন হচ্ছে, সেটা আমরা একটু জানব। দেখো, একটা অফিস পরিচালনার জন্য বিভিন্ন ধরনের কাজ করতে হবে। তার মধ্যে কি আছে, লেখালেখির কাজ আছে, হিসাবের কাজ আছে, ডাটা সংগ্রহ করে রাখার কাজ আছে, বিভিন্ন তথ্যকে প্রেজেন্টেশন করারও কাজ আছে। তো দেখো, যখন লেখালেখির কাজের কথা আসে, তখন আমাদের কি কোনটার কথা মনে আসে? সহজে আমরা বলতে পারি সেই প্রোগ্রামটার নাম হচ্ছে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। তো এই ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম হিসাবে ব্যবহৃত হয়ে থাকে এমএস ওয়ার্ড, ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া ওপেন অফিস অ্যাক্রোবেট রিডার ব্যবহৃত হয়ে থাকে। এরকম বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহৃত হয়ে থাকে ওয়ার্ড অর্থাৎ লেখালেখির কাজের জন্য। এরপরে হিসাব নিকাশের জন্য ব্যবহৃত হয়ে থাকে সাধারণত স্প্রেডশিট প্রোগ্রাম, যেখানে সবথেকে বেশি উল্লেখযোগ্য নাম হচ্ছে এমএস এক্সেল। তো এমএস এক্সেল ব্যবহার করে একটা অফিসের যাবতীয় হিসাব নিকাশের কাজ করা যায়। এরপরে আসে কর্মীর ডাটা সংগ্রহ, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে হাজার কর্মচারী কাজ করে, অর্থাৎ অফিসার দিয়ে কর্মচারী দিয়ে দেখা যাচ্ছে হাজার লোক কাজ করছে। এই হাজার লোকের তথ্যগুলো তো আগে এন্ট্রি দিতে হবে, সংরক্ষণ করতে হবে, এবং সেখানে কি করতে হয়, তাদের নিয়ে একটা ডাটাবেস তৈরি করতে হয়। তো এই ডাটাবেস তৈরি করার জন্য বা কর্মীদের তথ্য সংরক্ষণের জন্য যে সফটওয়্যারটা ব্যবহার করা হয়ে থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এমএস অ্যাক্সেস, আছে ভিজুয়াল বেসিক, আছে ওপেন অফিস বেস। এ ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়ে থাকে কর্মীদের তথ্য সংরক্ষণের জন্য। আর প্রেজেন্টেশন সফটওয়্যার হিসাবে ব্যবহৃত হয়ে থাকে এমএস পাওয়ার পয়েন্ট, ওপেন অফিস ইমপ্রেস ইত্যাদি। এগুলো সাধারণত অফিসকে অটোমেশন করার জন্য একটা কম্পিউটারে এই সফটওয়্যারগুলো অবশ্যই প্রয়োজন। এই সফটওয়্যারগুলো থাকলে একটা অফিসকে ভালোভাবে পরিচালনা করা যায়। তো জানলাম এতক্ষণে আমরা অফিস নিয়ে, অর্থাৎ অফিস কাকে বলে, অফিসকে প্রযুক্তি দিলে সেটাকে কি বলা হচ্ছে, অফিস অটোমেশন, অর্থাৎ তথ্য প্রযুক্তির আওতায় যখন আমরা অফিসটাকে নিয়ে আসছি, তখন সেটাকে বলা হচ্ছে অফিস অটোমেশন। এবং জানলাম অফিস অটোমেশনের সুবিধা, এবং পাশাপাশি জানলাম কোন কোন সফটওয়্যার থাকলে আমরা একটা অফিসকে অটোমেশনে নিতে পারবো। তো এর পরবর্তী যে আলোচনা আছে আমরা সেটা নিয়ে বলবো এখন, সেটা হচ্ছে বাসস্থান। বাসস্থান কাকে বলে?
মানুষ যেখানে পারিবারিক বা সামাজিকভাবে বসবাস করে তাকে বলা হয়ে থাকে বাসস্থান। দেখো, আমরা মানুষ সামাজিক জীব, ফলে আমাদের প্রত্যেকের একটা বাসস্থান আছে। তো আমরা যেখানে পারিবারিকভাবে বা সামাজিকভাবে বসবাস করছি সেই জায়গাটাকে কি বলা হচ্ছে? সেই জায়গাটাকে বলা হচ্ছে বাসস্থান। তো এই বাসস্থানটাকেও বর্তমানে কি করা হয়? বর্তমানে প্রযুক্তির দিক দিয়ে ওই বাসস্থানটাকেও অনেক বেশি উন্নত করা যায়। আর যখন তথ্য প্রযুক্তি দ্বারা কোনো বাসস্থানকে উন্নত করা হয় বা বাসস্থানে যখন তথ্য প্রযুক্তির প্রয়োগ করা হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে স্মার্ট হোম। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে বাসস্থান নর্মালি আমরা যখন একটা সামাজিকভাবে কোনো ঘরে বাস করছি তখন সেটাকে আমরা কি বলছি? সেটাকে বলছি বাসস্থান বা বাড়ি বা ঘর, যেটাই বলো সেটাকে আমরা বলছি বাসস্থান। আর যখন ওই বাসস্থানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ করা হচ্ছে তখন সেটাকে আমরা বলছি স্মার্ট হোম। তো স্মার্ট হোমের কী হতে হবে? এমন একটা বাসস্থান যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রাম ডিভাইসের সাহায্যে যে কোনো স্থান থেকে কোনো বাড়ির সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম, হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়। তাহলে একটা বাড়িকেও তাহলে আমরা কি করতে পারছি? ডিজিটালাইজড করতে পারছি। তো যাকে একটা বাড়িকে যখন তথ্য বা যোগাযোগ প্রযুক্তি ছোঁয়া লাগানো হবে তখন সেখানে আমরা কি করতে পারছি? রিমোট কন্ট্রোলিং বা যে একটা ডিভাইসের সাহায্যে আমরা সেই বাড়িটাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবো? বাড়ির সিকিউরিটিটাকে নিয়ে করতে পারবো, সিকিউরিটি কন্ট্রোল সিস্টেমটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। হিটিং সিস্টেম আছে, কুলিং সিস্টেম আছে, লাইটিং সিস্টেম ইত্যাদি যে কাজগুলো মানুষের করে সেই কাজগুলো তখন রিমোটের সাহায্যে বা কোনো একটা ডিভাইসের সাহায্যে আমরা করতে পারব। তো কোনো একটা বাড়িকে যখন ডিজিটালাইজ করা হয় তখন তার কী কী সুবিধা আসতে পারে সেটা আমরা এখন জানব। দেখো, সুবিধা কী কী? ঘরে বসে অফিসের কাজ অর্থাৎ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ডেটার আদান প্রদানের কাজ করা যায়। এতে সময়ের অপচয় হয় না এবং খরচও কম হয়। তাহলে ঘরে বসে অফিসের কাজ করতে পারছি আমরা। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের ডেটার আদান প্রদান করতে পারছি। এর ফলে কী হচ্ছে? একজন ব্যক্তির সময়ের অপচয় হয় না এবং খরচও তাতে কী হচ্ছে? কম হচ্ছে। আমাদের দ্বিতীয়টা আছে রিমোট কন্ট্রোলের সাহায্যে গাড়ির গ্যারেজ, তারপরে ঘরের জানলা দরজা খোলা যায়। ধরো তুমি কোথাও যারা রিমোট কন্ট্রোলিংয়ের সাহায্যে চলছে তাদের দেখা যাচ্ছে গাড়ির যে দরজা সেটাও রিমোট কন্ট্রোলে খোলাও যায়, বন্ধ করাও যায়। আবার বাড়ির ঘরের দরজাও খোলা যাবে, বন্ধ করা যাবে। এখন বাড়ির থেকে বেরোয় যে সে ইচ্ছা করলে পথে যেয়ে তার গ্যারেজটাকে বন্ধ করে দিল, কোথাও যাচ্ছে গ্যারেজের দরজাও বন্ধ করলো, ঘরের দরজাও বন্ধ করলো। আবার যখন ফিরছে তখন নির্দিষ্ট দূরত্বে এসে সে কী করতে পারবে? ওই দরজাগুলো আবার খুলে নিতে পারবে, অর্থাৎ তার এসে নিজে খোলা প্রয়োজন হচ্ছে না। এছাড়া কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের সাহায্যে চা বানানো, কাপড় ধোয়া, ঘর বাড়ি পরিষ্কার ও ময়লা নিষ্কাশন সম্ভব হয়। আমরা জানি এখন কি রোবট অনেক অনেক কাজ করতে পারে। তো এই যে কম্পিউটার নিয়ন্ত্রিত যে রোবট ঘরের কি কি কাজ করতে পারে? তাহলে সে চাও বানাতে পারে, কিন্তু খাবার পরিবেশন করতে পারে। চা বানাবে, শুধু বানাবে না, সে চাটাকে পরিবেশন করতে পারে, খাবার পরিবেশন করতে পারে, সে বাড়ির কাপড় কাচতে পারে, এই ঘর মুছতে পারে, তারপরে আবার কি করে বাড়ি ঘরের যাবতীয় জায়গা সে পরিষ্কার করতে পারে, ময়লাগুলো নিষ্কাশনও করতে পারে। তাহলে যদি একটা বাড়িকে ডিজিটালাইজড করা হয় তাহলে এই সুবিধাগুলো অবশ্যই নেওয়া যাবে। ঘরে বসে ইন্টারনেটের সাহায্যে ডাক্তারের পরামর্শ নেওয়া যাবে। তারপরে ট্র্যাকিং বা সেন্সিং প্রযুক্তি ব্যবহার করে ঘরের গুরুত্বপূর্ণ জিনিস যেমন চাবি ও মানিব্যাগ খুঁজে পাওয়া যায়।
আমরা কিন্তু অনেক সময় চাবি বা মানি ব্যাগ এই দুটো জিনিসকে খুব বেশি হারাই ফেলি, বাট দেখা যাচ্ছে কোথায় রাখছি আর খুঁজে পাচ্ছি না। এখন মোবাইল যদি না পাই তাহলে অন্য একটা মোবাইল দিয়ে কল দিলে কিন্তু আমরা মোবাইলটাকে সহজে খুঁজে পেতে পারি, যদি সেটা অ্যাক্টিভ থাকে অর্থাৎ ওপেন থাকে। কিন্তু চাবি মানি ব্যাগের এরকম কোনো সিস্টেম আমাদের নর্মালি নেই। কিন্তু বাড়িটা যদি হয় ডিজিটালাইজড, তাহলে ট্র্যাকিং ও সেন্সিং প্রযুক্তি ব্যবহার করে আমরা এই দুটো জিনিসকে সহজেই খুঁজে পেতে পারি। কী কী? চাবি এবং মানি ব্যাগ। এছাড়া টিভি, এসি, ওয়াশিং মেশিন, ওভেন, ফ্যান, লাইট, রিমোট কন্ট্রোলের সাহায্যে বিছানায় শুয়ে কী করা যাবে? পরিচালনা করা যাবে। তাহলে যে জিনিসগুলো দেখা যাচ্ছে, টিভি আমরা রিমোট কন্ট্রোলের সাহায্যে সবাই করি, ওটার জন্য আসলে বাড়িকে ডিজিটালাইজের প্রয়োজন হয় না। কিন্তু দেখা যাচ্ছে যে এসি বা ওয়াশিং মেশিন, ওভেন, এ সমস্তগুলোকে যদি আমাদের বাড়িটাকে সেই কন্ট্রোল তথ্য প্রযুক্তির ছোঁয়া থাকে, তাহলে এগুলোও আমরা বিছানায় বসে পরিচালনা করতে পারি। ঘরের কোথাও বিদ্যুৎ লাইন, গ্যাস লাইনের সমস্যা হলে এবং আগুন লাগলে ডিটেক্টর অ্যালার্মের মাধ্যমে সতর্ক হতে পারি। তাহলে দেখো আমাদের যেগুলো বড় সমস্যা, যেমন বিদ্যুৎ লাইনে হঠাৎ করে শর্ট সার্কিটিংয়ের মাধ্যমে আগুন ধরে যেতে পারে, গ্যাসের কোথাও লিক হয়ে সমস্ত ঘরে আগুন লেগে যেতে পারে, এতে অনেক প্রাণহানিও হয়ে থাকে, আমরা অনেক জায়গা সংবাদে শুনছি। এছাড়াও যে কোনোভাবে আগুন ধরে যেতে পারে। তো এই ধরনের সমস্যাগুলো যদি হয়ে যায়, তাহলে নর্মালি আমরা সাধারণ ঘর দরজায় বসে চোখে দেখি আমাদের কী করতে হয়? শনাক্ত করতে হয় যে এই সমস্যা হচ্ছে। আর এই সমস্যাগুলো হঠাৎ করে হলে অনেক প্রাণহানি হয়ে যেতে পারে। কিন্তু বাড়িটা যদি ডিজিটালাইজড করা হয়ে থাকে, তাহলে কি করতে পারে? আমরা ওখানে একটা অ্যালার্মের সিস্টেম করতে পারে, এই অ্যালার্মের সাহায্যে আমরা বুঝতে পারবো যে এই ধরনের সমস্যাগুলো হয়েছে। এছাড়াও বাড়িতে যদি চোর ডাকাত ঢুকে, তাহলে যদি চোর ডাকাত ঢুকে কোনো আক্রমণ করে, তাহলে কি হবে? স্বয়ংক্রিয়ভাবে পুলিশকে জানাতে পারবে, এরকম সিস্টেমও ওই বাড়িতে করা যাবে। তাহলে আমরা এতক্ষণে জানলাম বাসস্থান এবং বাসস্থানে যদি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রয়োগ করা হয়, তাহলে তার সুবিধা কি কি এবং আমরা কি কি ধরনের অসুবিধা থেকে বাঁচতে পারি, সেগুলো আমরা জানলাম। আমরা আর একটা নিয়ে আলোচনা করব। তাহলে এতক্ষণে আমরা কয়টা নিয়ে আলোচনা করলাম? দুইটা নিয়ে আলোচনা করলাম। প্রথমে আমরা আলোচনা করছি অফিস নিয়ে। আমরা আলোচনা করছি আজ প্রথমে অফিস নিয়ে, আর দুইয়ে আলোচনা করলাম বাসস্থান নিয়ে। তিনে আমরা আলোচনা করব সংবাদপত্র নিয়ে। সংবাদপত্র নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এখানে সংবাদ দিয়েছি, সংবাদ যেটাকে আমরা বলি নিউজ। সংবাদপত্র নয়, এটা হচ্ছে নিউজ বা সংবাদ। তো সংবাদ শব্দটা কোথা থেকে আসছে? দেখো, চতুর্থ শতাব্দীতে নিউ শব্দের বহুবচন হিসাবে নিউজ বা সংবাদ শব্দটি বিশেষভাবে ব্যবহার করা হতো। চতুর্থ শতাব্দীতে নিউ শব্দের বহুবচন অর্থাৎ নিউজ বা সংবাদ শব্দটি বিশেষভাবে ব্যবহার করা হতো। কত শতাব্দীতে আসলো? চতুর্দশ শতাব্দীতে। মধ্যযুগীয় ইংরেজি হিসাবে নিউজ শব্দটির সমার্থক ছিল নিউজেস। তো লোকমুখে জানা যায় নিউজ শব্দটা মূলত আমাদের কি কি আছে নিউজে? NEWS, এটা হচ্ছে ইংরেজি বানান। এই নিউজটা যেটা বিভিন্ন জায়গা থেকে জানা যায় বা লোকমুখে যেটা জানা যায়, সেটা হচ্ছে নিউজ শব্দটি বিশ্লেষণ করা হয় এভাবে যে এনে হচ্ছে নর্থ,
ইতে হচ্ছে ইস্ট, ডাব্লুতে ওয়েস্ট, আর এসে হচ্ছে সাউথ। তাহলে আমরা লোকমুখে নিউজ শব্দটি বিশ্লেষণ করলে এরকমই আসে। একটা হচ্ছে এনে হচ্ছে নর্থ, ইতে হচ্ছে ইস্ট, ডাব্লুতে ওয়েস্ট, আর এসে হচ্ছে সাউথ, অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, চারটা দিক। তো চারটা দিক বাদ দিলে তো আসলে থাকে না, আমাদের তো চারটাই দিক, যদিও আছেও অন্য দিকও আছে, তবে নর্মালি আমরা জানি কি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এই চার দিকের খবরাখবর কাগজে অথবা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে প্রকাশ করার পদ্ধতিকে সংবাদ বলে। তাহলে এই যে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই চারদিকে যে খবরাখবর, এই খবরাখবর যখন কাগজে বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রচার করা হচ্ছে, তখন আমরা তাকে বলছি সংবাদ বা নিউজ। তো সাধারণভাবে সংবাদ 5টি ওয়ার্ডের ভিত্তিতে হয়ে থাকে। সেগুলো হচ্ছে হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই। এর উপরে ভিত্তি করে সাধারণত সংবাদগুলো সংগ্রহ করা হয়ে থাকে। অর্থাৎ হু মানে কে, হোয়াট মানে কি, হোয়েন মানে কখন, হোয়ার কোথায়, হোয়াই কেন। এই 5টা প্রশ্নের উত্তরের সমন্বয়ে একটা সংবাদ পাওয়া যায়। এছাড়াও আরও একটি শব্দ আছে, সেটা হচ্ছে হাউ, অর্থাৎ কেমন করে। তো এই শব্দগুলোর মাধ্যমে সংবাদ অনুসন্ধান কার্যক্রমের পর আর কোনো প্রশ্ন মানুষের মনে থাকে না। তাহলে কি কি শব্দ আমরা বললাম? আমাদের আছে হচ্ছে হু, হোয়াট, হোয়ার, হোয়াই, হোয়েন। এই 5টা পাশাপাশি আরেকটা আছে, সেটা হচ্ছে হাউ। তো এই যে শব্দগুলো, এই শব্দগুলোর প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে পাওয়া যায়, তাহলে আর ওই যে কোনো প্রশ্ন সম্পর্কে আর কোনো কিছু জানা থাকে না। তাই এই 5টা শব্দের উপরে ভিত্তি করে সাধারণত সংবাদ তৈরি হয়ে থাকে। তো বর্তমানে বাংলাদেশের দৈনিক পত্রিকার মধ্যে উল্লেখযোগ্য আছে আমাদের কি কি? ইত্তেফাক আছে, সমকাল, জনকণ্ঠ, যুগান্তর, কালের কণ্ঠ, আমাদের সময়, এছাড়াও আরও অনেক পত্রিকা আছে, তো যেগুলোর মাধ্যমে আমরা জানতে পারি প্রতিদিনের সংবাদ। তো আজ এ পর্যন্ত। পরবর্তী ক্লাস নিয়ে আমরা আবারও আসবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে।